আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। প্রিয় দর্শক, আজকে ঈদের দিন, আনন্দের দিন। এই আনন্দের দিনে, খুশির দিনে আমি আপনাদের সঙ্গে একটা বেদনার কথা শেয়ার করতে চাই। বেদনাটা খুবই ছোট, খুবই ছোট। আপনাদেরও হয়তো এই বেদনার ঘটনা ঘটেছে, কিন্তু আপনারা টেরই পাননি অথবা খেয়ালও করেননি, কিন্তু আমি খেয়াল করেছি। এই জন্যই আপনাদের সঙ্গে এটা একটু শেয়ার করতে চাই। দেখেন, ঈদের সময় আপনারা সবাই নিশ্চয়ই কাউকে না কাউকে সালামি দেন, আমিও দিই। আমি এমনিতেও এখন তো বিকাশ, নগদ এগুলি তৈরি হয়ে গেছে। আমি এগুলোর মাধ্যমে খুব দ্রুত যাকে দিতে চাই কিছু টাকা সামান্য আমি দিই। এবং ঈদের সময় তো অনেক বন্ধুবান্ধব, অনেক পুরনো কলিগ, অনেক জুনিয়র ভাই, ছোট ভাই, অনেক ছোট ছোট আত্মীয় স্বজন যারা আছেন আমাদের, তারা সবাই বলে যে আমার ঈদের সেলামি কোথায়। তো আমি ওটাও দেওয়ার চেষ্টা করি আমার মতো করে। অল্প অল্প টাকা দিই। ঈদের সেলামি তো অল্পই হয়, কিন্তু দেওয়াটাই বড় কথা। কিন্তু দিতে যে এবারে আমি টের পেলাম যে আসলে আমরা কিভাবে ঠকছি। আমাদেরকে এই বড় লোকরা, এই ধনী মানুষরা, এই ব্যাংকগুলো, এই ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো আমাদেরকে কিভাবে ঠকাচ্ছে, এই জিনিসটা আমার কাছে ছোট আকারে ধরা পড়লো। পরে আমি এটা নিয়ে যৎকিঞ্চিত একটু গবেষণা করার চেষ্টা করেছি। পুরো বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করি। যখন আমি কাউকে বিকাশে অথবা নগদে টাকা পাঠাতে গেলাম, যে দেখলাম যে আগেও এরম দেখেছি, আগেও এরম অনেককে প্রশ্ন করেছি, কোনো জবাব পাইনি। তবে এবার যেটা দেখলাম যে বিকাশে দেখি কি, আপনি যদি কাউকে 200 টাকা পাঠাতে যান, তারা সেখান থেকে 210 টাকা আপনার কাছ থেকে কেটে নেয়। ওই 10 টাকা কি তারা ওটা চার্জ হিসেবে দেখায়। এটা কিসের চার্জ? এই জিনিসটা আমি বোঝার চেষ্টা করছি। দেখেন, আমি যখন আরেকজনকে বিকাশে পাঠাই, তাহলে কি হয়, বিকাশের আমার অ্যাকাউন্ট থেকে আরেকজনের বিকাশের অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়ে যায়। সেখানে 10 টাকা আমার কাছ থেকে চার্জ আপনি কাটবেন কেন? আমি এটা বোঝার জন্য ব্যাংকিং সিস্টেম, আমার তো ব্যাংকিংয়েও কিছু লেনদেন আমি করি, এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে পাঠাই, আবার একই ব্যাংকের মধ্যে পাঠাই। আমি দেখি, ধরা যাক আমার একটা ডাচ বাংলা একটা অ্যাকাউন্ট আছে। আমি যদি ডাচ বাংলার কোনো অ্যাকাউন্টধারীকে টাকাটা পাঠাই, ডাচ বাংলার যে কোনো একজন লোককে পাঠাই, টাকাটা তৎক্ষণাৎ সেখানে চলে যায়। এই জন্য আমাকে বাড়তি একটা পয়সাও দিতে হয় না। কোনো ব্যাংকে এই নিয়মটা নাই। আপনি যখন ইন্টার ব্যাংক, মানে নিজের ব্যাংকে যখন আপনি টাকাটা লেনদেন করবেন, তা আপনাকে কোনো টাকা দিতে হবে না। কেন দিতে হয় না? তার কারণটা হলো, ওটা তো তেমন কিছু হয় না। ওটা তো জাস্ট একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে চলে যায়, নিজেরই ব্যাংকে, এবং সঙ্গে সঙ্গে চলে যায়। তাহলে যদি ব্যাংকে টাকাটা না নেয়, তাহলে বিকাশ অথবা নগদ কেন নেবে? এই জিনিসটা কিন্তু আমার প্রশ্ন আগেও ছিল। আমি আগেও অনেককে করেছিলাম, বিকাশের অনেক লোককে করেছিলাম, নগদের অনেক লোককে করেছিলাম, তারা আমাকে এগুলো সদুত্তর দিতে পারেন নাই। তো আমি যখন প্রশ্নটা করেছিলাম, আমি বিকাশে আজকের থেকে 2 সপ্তাহ আগে কথা বলছি, মানে আমি 1 সপ্তাহ আগের কথা বলি। 1 সপ্তাহ আগেও আমি একজনকে টাকা পাঠিয়েছি, তখন আমার কাছ থেকে 5 টাকা কেটেছে। ঈদের সময় পাঠাতে গিয়ে দেখি ওই 5 টাকা 10 টাকা হয়ে গেছে। যদি 5 টাকা হয়, ধরলাম ওটা সরকারের নিয়ম, নিয়ম কিনা আমি জানি না, ধরলাম সরকারের নিয়ম করছে 5 টাকা নিতে পারবা, তাহলে হঠাৎ ঈদের সময় সেটা 10 টাকা হলো কেন? যদি 10 টাকা হয়, আপনি আমাকে জানাবেন না? গ্রাহককে জানাবেন না? আপনি গ্রাহকের কাছ থেকে যদি অতিরিক্ত টাকা কেটে নেন, আপনি গ্রাহককে ইনফর্ম করবেন না? আপনি ইচ্ছে হলো আপনি বাড়িয়ে দিলেন। এটা হয়? এটা হওয়া উচিত? আমি তো 5 টাকাতে আপত্তি। আপনি 5 টাকা করে কেন? 100 টাকার কম হলে আপনি নেন না, কিন্তু 100 টাকার বেশি হলে 5 টাকা। এটা যদি 20,000 টাকা হয়, তাও 5 টাকা। 25,000 টাকা হলো 5 টাকা। তার মানে এই চার্জটা কেন? তার মানে এক জায়গাতে এক জায়গায় যেটা যাচ্ছে, এখানে যে পরিশ্রম হচ্ছে, পরিশ্রমের এটা তো কম্পিউটারের মাধ্যমে যায়। এবং এই সেবাটা দেবেন বলেই তো আমি কিন্তু হাজারে প্রায় 20 টাকার মতো কিন্তু ফি দিচ্ছি। মানে এই টাকাটা যখন আমি দিচ্ছি, ধরেন আমি একজনকে টাকা দিলাম, আমি দিলাম, আমি এক কাছে টাকা রাখলাম, মনে করেন এই 1,000 টাকা যখন আমি তুলতে যাব কোনো বিকাশ এজেন্টের কাছ থেকে, তখন কিন্তু আমাকে এর জন্য, এই 1,000 টাকার জন্য প্রায় 18 টাকা প্লাস, মানে 20 টাকার মতো, প্রায় ওরা 20 টাকাই নেয়, এই ভাঙতি টাকা দেয় না কাউকে। 20 টাকার মতো তারা কিন্তু আমার কাছ থেকে নিয়ে নিচ্ছে। এটা কিন্তু ব্যাংকে হচ্ছে না।
বুঝলাম এটা এজেন্ট আছে, এজেন্টের একটা খরচ আছে, এজেন্টকে একটা কমিশন দিতে হয়, আপনি আমার নেন, কোনো সমস্যা নেই। কিন্তু যখন আমি আমার অ্যাকাউন্ট থেকে আমার স্ত্রীর অ্যাকাউন্টে পাঠাবো, আমার অ্যাকাউন্ট থেকে অন্য কারো অ্যাকাউন্টে পাঠাবো, তখন আপনি টাকা নেবেন কেন 10 টাকা করে? এটা এখন নিচ্ছেন। আবার 5 টাকা থেকে 10 টাকা আপনি জাম্প করলেন, কবে করলেন, কেন করলেন, সেটাও তো বললেন না। আপনি যখন ব্যাংকের মাধ্যমে, ধরেন আপনার ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আপনি ডাচ বাংলা ব্যাংকে কোনো বুথে যে টাকাটা উঠাতে যান, আপনি যত টাকায় তুলেন, যত টাকা আপনি লিমিট আছে আপনি তুলবেন, এর জন্য আপনাকে একটি পয়সাও দিতে হয় না। তো তারা তো এটিএম বুথগুলো বিভিন্ন জায়গায় বসায়, ব্যয়বহুল কিন্তু এই খরচটা তারা করছে কেন? যে তাদের সেবাটাকে বাড়ানোর জন্য। আর অনলাইনে করলে তো নেই না, তাহলে বিকাশ কেন নেবে? আপনি বলবেন যে আমি 5 টাকা আর 10 টাকার জন্য এত ঝগড়া করতেছি, আমি আপনাকে হিসাবটা দিই, তাহলে বুঝবেন। বাংলাদেশে এরকম মোবাইল ব্যাংকিং করে কতগুলি প্রতিষ্ঠান, অনেকগুলি প্রতিষ্ঠান তখন করে। তার মধ্যে বড় প্রতিষ্ঠান হলো বিকাশ, নগদ, রকেট, এগুলো উপায়, এগুলো হলো মোটামুটি বড় প্রতিষ্ঠান। যত লোক আছে তার মধ্যে সবচেয়ে বেশি হলো বিকাশের। একটা হিসেব করে দেখা গেছে, এই 2025-এর কথা বলছি আমি, 1 বছর আগের কথা বলছি, যে আমার কাছে লেটেস্ট হিসাবটা নাই, আমি ওই হিসাবটাই বলি আপনাদেরকে। যে সব মিলিয়ে এই যে সেবাটা ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং সেবা, এখানে মোট গ্রাহক ছিল 23,93,299 জন তখন। এটা গত 2025-এর জানুয়ারি হিসাবে আমি দিচ্ছি, মানে এখন থেকে 1 বছর, প্রায় 1 বছর 2 মাস 3 মাসের হিসাব দিচ্ছি আমি। 23,93,00,000, মানে প্রায় 24 কোটি গ্রাহক ছিল বিভিন্ন জায়গায়। তো এটা কোনো ফিগারটাই এতটা আপনি গুরুত্ব হিসাব করতে পারবেন না, কারণ একই লোকের একাধিক। এখন আমারই মনে করেন, আমারই আপনার এই আছে, এই বিকাশ আছে, তারপরে আপনার নগদ আছে, রকেট আছে, আমার নামে আছে, কাজে এক একজনের 3টা 4টা করে হয়। কিন্তু এর মধ্যে এই 23 কোটির মধ্যে সক্রিয় হিসাব, মানে যারা নাকি সবসময় ইউজ করে যে অ্যাকাউন্টগুলো, তার সংখ্যা ছিল 8,85,00,000। মাথায় রাখবেন, 8,85,00,000 লোক রেগুলার টাকা পয়সা পাঠায় এই অ্যাকাউন্টগুলোর মাধ্যমে। কত টাকা যায় জানেন? সিম্পল হিসাবটা আপনাদের এই জন্য বলতেছি, টাকাটা 1 টাকা 2 টাকা না, কত টাকা এখানে লেনদেন হয়। এই সময়ে বিকাশ এবং নগদে কত টাকা লেনদেন হয়েছে জানেন? আমি বলি আপনাকে, কেউ তো জমা দেয় বা কেউ উঠায়, দুটোই কিন্তু করে। আমি হিসাবটা দিচ্ছি আপনাকে। জমা দেওয়া হয়েছে 48,988 কোটি টাকা, এবং তোলা হয়েছে 55,507 কোটি টাকা। বলবেন তোলা বেশি হলো কেন? আর এটা তো আগের থেকে আসছে, তাই না? অনেক টাকা হয়তো জমা ছিল, আগের থেকে জমা ছিল, ওখান থেকে উঠাইছে। তবে এটা আমার ইস্যু না, আমার ইস্যু হলো গ্রাহকরা নিজেদের মধ্যে লেনদেন করছে কত টাকা। এটা হলো সবচেয়ে জরুরি পয়েন্ট, কারণ ওখানে কিন্তু আপনি টাকাটা নিচ্ছেন আমার কাছ থেকে। গ্রাহকরা পরস্পরকে পাঠিয়েছেন 2025-এর জানুয়ারিতে 44,109 কোটি টাকা। ভাবুন, 44,109 কোটি টাকা তারা গ্রাহকরা নিজেদেরকে পাঠাচ্ছেন। আচ্ছা, তাহলে কতবারে পাঠাচ্ছেন? এটা হিসেব বাই করে আমরা একটা মোটামুটি ধরে নিলাম 99 টাকার কম, 99 কিংবা তার চেয়ে কম টাকা পাঠাইছে, ধরলাম 109 কোটি টাকা। তাহলে আমি রাউন্ড ফিগারটা পাই, তাহলে 44,000 কোটি টাকা যারা পাঠিয়েছেন তাদেরকে পে করতে হয়েছে। প্রতিবার কত করে পাঠাইছে? 100 টাকা হলেই 5 টাকা। আগে যেটা ছিল, আমি আগের হিসাবটা বলছি, এটা ওই আগের হিসাব, যখন 5 টাকা ছিল তখনকার হিসাব। 100 টাকা হলেই 5 টাকা। তাহলে আমি ধরে নিচ্ছি এটা অ্যাভারেজ, কেউ 100 পাঠায়, 200 পাঠায়, আমি একটু বেশি ধরে নিচ্ছি, আমি একটা অ্যাভারেজ ধরে নিচ্ছি 1000। সবাই 1000 টাকা করে পাঠাইছে। যদি 1000 টাকা করে পাঠায়, তাহলে কত লোক পাঠাইছে? সেটা হয় 44 কোটি বার, মানে 44 কোটি বার গ্রাহকরা টাকাটা লেনদেন করছে। মানে এই 44 কোটি বার প্রত্যেকে 5 টাকা করে দিয়েছে। তো 44 কোটি বার যদি 5 টাকা করে দেয়, এই 44 কোটির মধ্যে কিন্তু 80% হলো বিকাশের। আমাদের গ্রাহকের যে রেশিও, আমি বিকাশের হিসাবটা করছি, 80% বিকাশের। যদি 80% বিকাশের হয়, তাহলে বিকাশের গ্রাহকরা 35 কোটি বার কিন্তু এই চার্জ দিয়েছে 5 টাকা করে। যদি 35 কোটি টাকা করে 5 টাকা করে চার্জ দেয়, তাহলে বিকাশ প্রতি মাসে 175 কোটি টাকা কেবল চার্জ হিসাবে নিয়েছে। 175 কোটি টাকা তারা চার্জ হিসেবে নিয়েছে। ভাবুন একবার, প্রতি মাসে, তার মানে প্রতিদিন তারা 6 কোটি টাকা
চার্জ হিসাবে পেয়েছে। অনেক দিন ধরে, গত কয়েক বছর ধরে তারা পেয়ে আসতেছে প্রতিদিন 6 কোটি টাকা বিকাশের লাভ। যে লাভটা তাদের জন্য নেওয়া অনৈতিক, নেওয়া উচিত না, তারা নিচ্ছে। নগদ আগে নিত না, কিন্তু এখন নগদও 5 টাকা করে নেয়। এবং আমি যদি নগদে যদি 20% ধরি, ওদের চেয়ে যদি আমি অর্ধেকের অর্ধেক ধরি, কমাই ধরি, তাহলে দেখা যাবে কি নগদও প্রতিদিন 1.5 কোটি টাকা করে লাভ করেছে। আমার আপনার পকেট থেকে প্রতিদিন নগদ 1.5 কোটি টাকা নিয়ে নিচ্ছে, আর বিকাশ নিয়ে নিচ্ছে 6 কোটি টাকা করে। এটা কিন্তু 5 টাকা হিসেবে আমি বলছি, আর যদি 10 টাকা হয় ডাবল হয়ে যাবে। ঈদের সময় তো এমনিতেই বেশি হয়, ঈদের সময় কিন্তু লেনদেনটা বেশি হয়, এটা ওরাও বলে ঈদের সময় লেনদেন খুব বেশি হয়। তাহলে ঈদের সময় লেনদেন যদি বেশি হয়ে থাকে, তাহলে প্রতিদিন তারা কিন্তু 6 কোটি বা যে 6 কোটি টাকা যে বেশি নিয়েছে তার ডাবল, প্রায় ধরলাম 10 কোটি টাকা হয়, এবং সেটা যদি আবার ডাবল চার্জ হয়, 5 টাকা থেকে 10 টাকা হয়, তাহলে তারা প্রতিদিন 20 কোটি টাকা করে লাভ করেছে বিকাশ আমাদের কাছ থেকে প্রতিদিন। বাদ দেন 10 টাকা হিসাবে রাখি না, আমি মনে করি 5 টাকা করেই থাকুক। যদি আমরা যদি সব মিলে সবগুলি অপারেটর মিলে যদি হিসাব করি, তাহলে দেখা যাবে যে বিকাশ, নগদ সহ আর যারা আছে এরা সবাই মিলে বছরে সাধারণ মানুষের কাছ থেকে এই মানে সেন্ড করার জন্য যে চার্জ, মানি সেন্ডের জন্য যে চার্জ যে নিচ্ছি, সেই টাকা নিচ্ছে 2,500 কোটি টাকা প্রতি বছর। 2,500 কোটি টাকা ওরা মুফতি নিয়ে নিচ্ছে আমাদের কাছ থেকে। কেন? এই প্রশ্নটা কেউ করে না কেন? আপনার গায়ে লাগে না, আপনি বললেন 5 টাকায় দিলাম।